আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ ফজল ইসলাম সাগরের অধ্যাপক, সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের এই আলোচ্য পদার্থবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষ ইলেকট্রনিক্স 1 এর লেকচার নাম্বার 7-এ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা লেকচার 6-এ বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে চ্যাপ্টারটা যথেষ্ট তথ্য সমৃদ্ধ এবং তথ্যের দিক থেকে বড় একটা চ্যাপ্টার। এখানে অনেকগুলো টপিকস আছে যেগুলো নিয়ে আলোচনা করা দরকার। আমরা সময়ের স্বল্পতার কারণে হয়তো অনেকগুলোকে টাচ করতে পারি না বা করতে পার ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না। তারপরও আমি চেষ্টা করবো সবগুলো বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য। অন্তত কিছুটা হলেও তোমরা উপকৃত হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে। প্রথমে আমরা আলফা এবং বিটা প্যারামিটার নিয়ে আলোচনা করতে চাই। আলফা এবং বিটা প্যারামিটার কাকে বলে? ট্রানজিস্টরের সিবি কনফিগারেশনের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট আইসি এবং ইমিটার কারেন্ট আইই এর অনুপাতকে বলা হয় ডিসি আলফা। সুতরাং আলফা ডিসি ইজ ইকুয়াল টু আইসি বাই আই, একে ফরওয়ার্ড কারেন্ট ট্রান্সফার রেশিও বলা হয়। এজন্য এটাকে এইচ এফ বি ইজ ইকুয়াল টু আইসি বা আই দিয়ে প্রকাশ করা হয়। আইসি এবং আই এর অনুপাতে হচ্ছে এই ডিসি আলফা কারেন্টের পরিমাণ। এবার এসি কারেন্ট, অল্টারনেট কারেন্ট আলফা। ট্রানজিস্টর এসসিবি কনফিগারেশন করার ক্ষেত্রে কালেক্টর কারেন্ট যে পরিবর্তন হয়, সামান্য পরিবর্তন হয় ডেল্টা আইসি, এবং ইমিটার কারেন্টের ডেল্টা আই ই এর অনুপাতকে বলা হয় প্রবাহ বিবর্তন গুণক বা ফ্যাক্টর। সুতরাং আলফা এসি ইজ ইকুয়াল টু ডেল্টা আইসি বাই আই। এর মান 1 এর চেয়ে কম হয়, টিপিক্যাল ভ্যালু সাধারণত 0.9 থেকে 0.99 পর্যন্ত হয় এই আলফার মান। এরপর ডিসি, যেটা ট্রানজিস্টরের কমন বেস কনফিগারেশন করার ক্ষেত্রে কালেক্টর কারেন্ট আইসি এবং ইমিটার কারেন্ট আইবি এর অনুপাতকে ডিসি বিটা বলা হয়। ডিসি বিটাকে লেখা যায় আইসি বাই আইবি, ইয়াকে ফরওয়ার্ড কারেন্ট ট্রান্সফার রেশিও বলে এটাকে। সুতরাং আমরা এটাকে লিখতে পারি এপি ইজ ইকুয়াল আইসি বাই আইবি। এটা হচ্ছে 50 থেকে 400 পর্যন্ত, এটা ডিসি কারেন্টের ক্ষেত্রে। এসি বিটা ট্রানজিস্টর এর কনফিগারেশন করা সিবি কনফিগারেশনের ক্ষেত্রে কানেক্টর কারেন্টের যে পরিবর্তন এবং ইমিটার কারেন্টের পরিবর্তনের অনুপাতকে বলা হয় প্রবাহ লাভ বা গেইন। সুতরাং বিটা এসি ইজ ইকুয়াল টু ডেল্টা আইসি বাই আইবি। এটা হলো আলফা এবং বিটা প্যারামিটারের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমরা আলফা এবং বিটার এই দুটোর মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ম্যাথ করার ক্ষেত্রে, অঙ্ক করার ক্ষেত্রে। তোমরা জানো ট্রানজিস্টরে অনেক অঙ্ক রয়েছে, সেই অঙ্ক করার জন্য আলফা বিটা প্যারামিটার গুলো সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। ট্রানজিস্টরের সাধারণ নিঃসরণ বা ইমিটার লোড থেকে ইনপুট কারেন্ট আইবি এবং আউটপুট কারেন্ট আইসি এদের সামান্য পরিবর্তন অনুপাতকে প্রবাহ লাভ বলে। সুতরাং বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, যখন ভি সি এটা ধ্রুবক বা থাকে, অর্থাৎ এর মানটা যখন 0 থাকে। আবার ট্রানজিস্টরের সাধারণ পিট বা বেস বিবর্তকের ইনপুট কারেন্ট আই এবং আউটপুট কারেন্ট আইসি এদের পরিবর্তনের অনুপাত কে কারেন্ট বিবর্তন বা গুণক আলফা বলে। আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা আইসি বাই আই, যখন সিবিটা ধ্রুবক থাকে বা এর মানটা 0 হয়। আমরা জানি একটা ট্রানজিস্টরের মোট কারেন্ট প্রবাহ হচ্ছে আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি হচ্ছে একটা ট্রানজিস্টরের মোট কারেন্টের সাধারণ সমীকরণ। এটাকে যদি আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি বা ডেরিভেটিভ ফর্মে দেখি, তাহলে এটাকে এইভাবে লেখা যায় আইসি আই
বা উভয়কে যদি আমরা ডেল্টা আইসি দিয়ে ভাগ করি তাহলে আমরা এর মানটা পাবো 1 = 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা। এই মানগুলো বসিয়ে দিয়েছি। এই যে অনুপাতে যে মান, এই সমীকরণ থেকে আলফা বিটার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি। ফলে এখান থেকে যে প্রবাহ গেইন পাওয়া যায় বিটা ইকুয়াল লেখা যায় আলফা বাই 1 মাইনাস আলফা, এবং প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। এটা হচ্ছে এই সমীকরণ দুটোর বা আলফা বিটার মধ্যে সম্পর্ক। তাহলে প্রবাহ গেইন বিটা ইকুয়াল টু লেখা যাচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা, এবং প্রবাহ বিবর্ধন গুণক বা ফ্যাক্টর আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। এটা হচ্ছে আলফা বিটার প্যারামিটারের মধ্যে রিলেশনশিপ। আমরা এবার দেখব ট্রানজিস্টরের কারেন্ট সম্পর্কে। আমরা জানি বিভিন্ন ট্রানজিস্টরের কনফিগারেশনের এদের কারেন্টের বিভিন্ন মান পাওয়া যায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাবে সাধারণ সমীকরণ হচ্ছে ট্রানজিস্টরের I ইকুয়াল টু IB প্লাস IC বা ডেল্টা IE ইকুয়াল ডেল্টা IB প্লাস ডেল্টা IC। এখানে আমরা গত টপিক দেখলাম যে দুটো প্যারামিটার, এখানে আরেকটা প্যারামিটার দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে গামা নামে আরেকটা প্যারামিটার আছে। আলফা বিটা ও গামা প্যারামিটারের মধ্যে আমরা একটা আন্তঃ সম্পর্ক দেখতে চাই। সিবি ট্রানজিস্টরের ক্ষেত্রে কমন বেস এর কারেন্ট বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু IC বা IE। কমন ইমিটার এর ক্ষেত্রে কারেন্ট গেইন হচ্ছে বিটা ইকুয়াল IC বাই IB, এবং কমন কালেক্টর এর ক্ষেত্রে কারেন্ট গেইন গামা ইকুয়াল টু IE বাই IB। এবার আমরা এই সমীকরণগুলো বিভিন্ন ভাবে এরা আছে এদেরকে আমরা সমন্বয় করব। আমরা জানি বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস গামা, কত টপিক থেকে আমরা জানলাম, এবং আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। তাহলে 1 এবং 4 নম্বর সমীকরণ আমরা এখানে যদি প্রয়োগ করি, 1 এবং 4 নম্বর সমীকরণ হতে আমরা পাই I ইকুয়াল আলফা IB ইকুয়াল টু 2 আর 4, এখানে একটু আছে মিস্টেক আছে, 2 এবং 4 হতে আমরা এখানে পাই তাহলে মানগুলো বসালে বিটা I1 প্লাস বিটা ইনটু IB। আবার এখানে আমরা এই সমীকরণ থেকে পাই মানগুলো বসালে আমরা পাবো যে 1 মাইনাস আলফা বা IE মান বসিয়ে। আবার 1 নম্বর হতে আমরা এই সমীকরণ থেকে যদি আমরা দেখি তাহলে লেখা যায় IC বাই আলফা বিটা 1 প্লাস বিটা IC। সুতরাং এই সমীকরণটাকে এভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার এই তিনটে সমীকরণকে সমন্বয় করলে আমরা লিখতে পারি IE is to IB is to IC, যেমন IE is to 1 প্লাস আলফা IE into is to আলফা IE সমান 1 is to 1 মাইনাস আলফা is to আলফা। সুতরাং এই প্যারামিটারগুলোর সাথে কারেন্টের যে সম্পর্ক হচ্ছে IE is to IB is to IC equal 1 is to 1 minus alpha is to alpha। এই হলো বিভিন্ন ধরনের ট্রানজিস্টরের কারেন্টের সাথে এর মধ্যে সম্পর্ক। বিটার সাথেও আলফা এবং গামার একটা সম্পর্ক রয়েছে, গামা ইকুয়াল টু 1 প্লাস বিটা এবং গামা ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস আলফা। এটা আমরা সমীকরণ থেকে নির্ণয় করতে পারি। এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা একটা অঙ্ক করতে পারি। CE কমন ইমিটার বোর্ডে সংযুক্ত একটি ট্রানজিস্টরের কালেক্টর সাপ্লাই ভোল্টেজ যদি 8 ভোল্ট এবং 800 ওহম মানের কালেক্টর রোধে বিভব পতন যদি 0.5 ভোল্ট হয়, ট্রানজিস্টরটির কালেক্টর ইমিটার ভোল্টেজ ও বেস কারেন্ট কত? এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে আলফা ইকুয়াল 0.96 দেওয়া আছে, আমাদেরকে VC দেওয়া আছে, RC এর মান দেওয়া আছে, VC এর মান দেওয়া আছে, VCC এর মান দেওয়া আছে। একটা হলো বের করতে হবে আমাদের এখানে CE এবং IB এর মান কত, এই দুটো মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা সাধারণত যদি পাই সাধারণ সমীকরণ থেকে VCE ইকুয়াল টু VCC মাইনাস VC ইকুয়াল টু 8 মাইনাস 0.5, অর্থাৎ এই মান বসালে আমরা পাবো 7.5 ভোল্ট। আমরা জানি VC ইকুয়াল টু IC RC, সুতরাং IC ইকুয়াল টু থেকে আমরা সমীকরণ প্রয়োগ করে IC এর মান বের করতে পারি 0.625 মিলি অ্যাম্পিয়ার। আবার বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, এখান থেকে আমরা বিটার মান বের করলাম 24। এটা কোনো একক নাই, যেহেতু এটা একটা ফ্যাক্টর গেইন, এজন্য কোনো একক নাই। তাহলে আমরা জানি বিটা ইকুয়াল টু IC বাই IB,
এই সমীকরণে আমরা যদি বসিয়ে দিই মানটা, তাহলে এখান থেকে 0.026 মিলি অ্যাম্পিয়ার পাবো। এটা হচ্ছে বেস কারেন্ট। আর এখান থেকে আমরা নির্ণয় করলাম কালেক্টর ইমিটার ভোল্টেজ। এভাবে আমরা যে কোনো সমাধান করতে পারি, অঙ্ক করতে পারি। নিচে একটি হোমওয়ার্ক দেওয়া আছে WH, একটি সাধারণ নিঃসারক বিন্যাসে কালেক্টরে সংযুক্ত 5 কিলো ওহম লোড বরাবর বিভবপতন 5 ভোল্ট বিটা কালেক্টর ও বেস কারেন্ট নির্ণয় করো। দেওয়া আছে আলফা ইজ ইকুয়াল টু 0.99। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এবার আমরা চলে যাচ্ছি কমন ইমিটার ট্রানজিস্টরের এর যে বৈশিষ্ট্য, সেই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। এখানে একটি সার্কিট দেখানো হচ্ছে কমন ইমিটার ট্রানজিস্টরের, এবং এখানে একটি গ্রাফ বা লেখচিত্র দেখানো হচ্ছে। একটি কমন ইমিটার ট্রানজিস্টরের মূল বৈশিষ্ট্য তিনটি: ইনপুট, আউটপুট এবং কারেন্ট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ইনপুট, আউটপুট এবং কারেন্ট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটি কমন ইমিটারের বৈশিষ্ট্য। যেমন দেখি এখানে সেই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ট্রানজিস্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট এবং কারেন্ট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ডেফিনিশন আমরা কাকে বলবো? ইনপুট বৈশিষ্ট্য: the variation of emitter current IB with base emitter voltage VBE। অর্থাৎ এখানে ইমিটার কারেন্ট IB টা যদি এর সাথে ভোল্টেজের সাথে পরিবর্তিত হয়, তখন কালেক্টর ইমিটার ভোল্টেজ BC যদি ধ্রুব থাকে, তাহলে এই সমীকরণ লেখা যায় যে ইন্টার আর IN ইকুয়াল ডেল্টা BB এবং ডেল্টা IB যখন VC এটা কনস্ট্যান্ট থাকে। এবং এটার লেখচিত্র হচ্ছে এটি। অর্থাৎ দেখা যাচ্ছে যদি আমরা যদি এদিকে ভোল্টেজ আর এদিকে কারেন্ট নেই, IB কারেন্ট নেই, তাহলে এই লেখাটা হবে এই ধরনের। প্রথম দিকে 0 ছিল, তারপর আস্তে 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 এটা মানে বেড়ে গেছে। এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। আউটপুট বৈশিষ্ট্য হচ্ছে, এটা হল সংখ্যাটা হচ্ছে যে ভেরিয়েশন অফ কালেক্টর কারেন্ট IC উইথ কালেক্টর ইমিটার ভোল্টেজ VCE। এই ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, IB টা ধ্রুব থাকে। তাহলে এটাকে লেখা যায় আউটপুট রেজিস্ট্যান্স ডেল্টা VCE বাই ডেল্টা IC যখন IB টা ধ্রুব থাকে। এই ক্ষেত্রে গ্রাফটা বা লেখচিত্রটা, এখানে আমরা ভোল্টেজ আর এদিকে কারেন্ট দেখা যাচ্ছে, যেটা একটা পয়েন্টে যাওয়ার পরে বৃদ্ধি পাওয়ার পরে এরা কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না, একটা স্যাচুরেশন অবস্থায় চলে আসছে। এই যে লাইনগুলোতে হাইস্ট লেভেলে একটা কারেন্ট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স: ভেরিয়েশন অফ কালেক্টর কারেন্ট IC উইথ দি বেস কারেন্ট IB কিপিং কালেক্টর ইমিটার ভোল্টেজ VC। এখানে VC টা ধ্রুব থাকে, কনস্ট্যান্ট থাকে, ফলে রেজাল্টিং কারেন্ট গেইন হ্যাজ এ ভ্যালুস গ্রেটার দেন 1 এর একটু বড়। তাহলে এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা IC বাই ডেল্টা IB যখন VCB টা কনস্ট্যান্ট বা ধ্রুব থাকে। এই ক্ষেত্রে কার্ভটা যদি আমরা দেখি, এদিকে IC পয়েন্ট থেকে কার্ভটা বেঁকে এভাবে চলে গেছে। এখানে 0 থেকে শুরু হয়েছে, IC পয়েন্ট থেকে শুরু হয়েছে, এটা অনেকটা উচ্চ জায়গা থেকে এটা শুরু হয়েছে। এ হচ্ছে একটি কমন ইমিটার ট্রানজিস্টরের বৈশিষ্ট্য। এখানে চিত্র দিয়েও দেখানো হয়েছে যে অ্যাক্টিভ রিজন, এটা হচ্ছে স্যাচুরেশন রিজন, এটা কাট অফ রিজন। এই পয়েন্টটা কাট অফ বলে এখানে যুক্ত করলে লোড লাইন পাওয়া যাবে। আমরা লোড লাইন নিয়ে পরবর্তী আলোচনা করব। আমরা চলে যাই পরবর্তী টপিকসে। কিউ পয়েন্ট বা অপারেশন পয়েন্ট বা কিউসেন্ট পয়েন্ট বলা হয়। সম্পৃক্ত বিন্দু এবং কাট অফ বিন্দু এর মধ্যবর্তী যে বিন্দু থাকে, এটাকে বলা হয় অপারেশন বিন্দু। অর্থাৎ এখানে যে কাট অফ পয়েন্ট, যদি আমরা দেখি এখানে কাট অফ পয়েন্ট আর এখানে স্যাচুরেশন পয়েন্ট, এর মাঝখানে মধ্যবর্তী যে বিন্দুটা থাকে, এটাকে বলা হয় কিউসেন্ট পয়েন্ট বা অপারেটিং বা অপারেশন পয়েন্ট। আর এটি হচ্ছে কিউব বিন্দু নামে পরিচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কেন গুরুত্বপূর্ণ? যে ইহা শূন্য সিগন্যাল অবস্থায় ডিসি লোড লাইন এবং আউটপুট বৈশিষ্ট্য লেখো এর সাধারণ বিন্দু নির্দেশ করে, যা শূন্য সিগন্যাল অবস্থায় বর্তনীর প্রকৃত অবস্থা প্রকাশ করে। অর্থাৎ
বর্তনীর কি অবস্থা সেটা প্রকাশ করে এই কিউ লাইন দিয়ে বা কিউ পয়েন্টটা। এসি লোড লাইনের উপর কিউ পয়েন্ট এর অবস্থান দেখে ট্রানজিস্টরের বিবর্ধক এর ধরন বোঝা যায়, কিন্তু সেটা কোন ধরনের বিবর্ধক এটার উপর ভিত্তি করে কিন্তু ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি ট্রানজিস্টরের বিবর্ধক শ্রেণী করা হয়। ইহা অপারেটিং ভোল্টেজ ও কারেন্ট এর মান নির্ধারণ করে, অর্থাৎ অপারেটিং ভোল্টেজ এবং কারেন্টের মানও এই কিউ পয়েন্ট নির্ধারণ করে। ফলে এই কিউ পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। কিউ পয়েন্টকে আমরা অনেক সময় এইভাবে লিখতে পারি, ভি সি কিউ কমা আই সি কিউ। সম্পৃক্ত অঞ্চল ছোট হলো, অনেক সময় পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো আমরা জানি যে পরীক্ষা থাকে। সম্পৃক্ত অঞ্চল কোনটি? সম্পৃক্ত অঞ্চল হচ্ছে যেখানে আইসির মানটা সর্বোচ্চ হয়, অর্থাৎ এই যে পয়েন্টটা এখানে দেখা যাচ্ছে স্যাচুরেশন পয়েন্ট, সম্পৃক্ত অঞ্চল বা স্যাচুরেশন পয়েন্ট সর্বোচ্চ হয় যখন এখানে এই ভি সি এর মানটা 0 হয়। এখানে কোনো ভি সি এর মান থাকে, ভোল্টেজ থাকে না। এবং এই যে বক্ররেখাটা আইবি, যে বক্ররেখাটা লোড লাইন এবং বক্ররেখাটা মিলনের যে বিন্দুটা, এটাকে বলা হয় স্যাচুরেশন পয়েন্ট বা সম্পৃক্ত অঞ্চল। এখানে আমরা যদি দেখি যে সম্পৃক্ত বিন্দুতে আইসির মান সর্বোচ্চ হয় ভিসি ইকুয়াল 0 এবং আইসি স্যাচুরেশন পয়েন্ট বা স্যাচুরেশন রিজিয়ন ইকুয়াল টু ভিসিসি বাই আরসি। লোড লাইন ও আইবি বক্ররেখার মিলন বিন্দুকে সম্পৃক্ত বিন্দু বলা হয়। এই যে বিন্দুটা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। এক্ষেত্রে বিই ও সিবি সম্মুখী বায়াস থাকে, অর্থাৎ এই ট্রানজিস্টর গুলোর ক্ষেত্রে বৈশিষ্ট্যের ক্ষেত্রে বেস ইমিটার এবং কালেক্টর বেস সম্মুখে থাকবে। কাট অফ অঞ্চল এক্ষেত্রে বিই বেস ইমিটার এবং বেস কালেক্টর বেস বিমুখী বায়াস থাকে, ফলে লোড লাইন ও আইপি 0 থাকে বক্ররেখার মিলন বিন্দুতে। এটাকে বলা হয় কাট অফ, অর্থাৎ এই যে পয়েন্টটা এখানে যে দেখা যাচ্ছে এটা হলো কাট অফ পয়েন্ট। এখানে আইবির মানটা 0 এবং এই কারেন্টের সামান্য থাকে, এই সামান্যটাকে বলা হয় লিকেজ কারেন্ট, যেটা আইসিইউ দিয়ে প্রকাশ করা হয়। এটা সম্পূর্ণ কারেন্টের মধ্যে যে ডায়োড গুলো থাকে, অর্থাৎ পি টাইপ এন টাইপ গুলো থাকে, এদের যে সামান্য কারেন্টকে বলে লিকেজ কারেন্ট। এই ক্ষেত্রে ট্রানজিস্টর তার সমস্ত কার্যকারিতা হারিয়ে ফেলে এই পয়েন্টে এসে। এই অঞ্চলটাকে বলা হয় কাট অফ অঞ্চল। এই কাট অফ অঞ্চল আর স্যাচুরেশন অঞ্চলের মাঝখানে যে রিজনটা থাকে এটা বলা হয় সক্রিয় অঞ্চল। এই কাট অফ অঞ্চল এবং সম্পৃক্ত অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলগুলোকে বলা হয় সক্রিয় অঞ্চল। এই অঞ্চলে ট্রানজিস্টর সক্রিয় থাকে। আমরা এখানে দেখেছিলাম যে চ্যাপ্টারটা যদি আমরা এখানে দেখিয়ে দিলে, এই যে অঞ্চলটা অ্যাক্টিভ রিজনটা বোঝানোর জন্য এখানে এটা হচ্ছে অ্যাক্টিভ রিজন বা সক্রিয় অঞ্চল, আর এটা হচ্ছে কাট অফ রিজন, আর এটা হচ্ছে স্যাচুরেশন রিজন। এই অংশটাকে এই যে স্যাচুরেশন রিজন। আর এই যে লিকেজ কারেন্টের জন্য এখানে একটা ডট ডট দেওয়া হয়েছে, এর বোঝানো হয়েছে লিকেজ কারেন্ট। এই পয়েন্টটা আইবিটা 0 থাকে, এখানে আইবিটা 0। তাহলে আমরা এই গ্রাফ থেকেও কিন্তু ধারণা নিতে পারি যে আমাদের কাট অফ, স্যাচুরেশন এবং অ্যাক্টিভ রিজনের হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লেখো। আমরা অপারেটিং পয়েন্ট দেখলাম, সম্পৃক্ত অঞ্চল, কাট অফ অঞ্চল, সক্রিয় অঞ্চল দেখলাম। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিক, স্টেবিলিটি ফ্যাক্টর। ছোট্ট একটি টপিক, খুবই গুরুত্বপূর্ণ। যখন কালেক্টর কালেক্টর লিকেজ কারেন্ট আইসিও এবং সাপেক্ষে কালেক্টর কারেন্ট আইসি এর পরিবর্তনের হারকে স্টেবিলিটি ফ্যাক্টর বলে। এস দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়াল টু ডিআইসি বাই ডিআইসিও। সুতরাং এর একটি ফ্যাক্টর হিসেবে নির্ণয় করা যায় ভাবে সমীকরণটা, এস ইকুয়াল টু আই 1 প্লাস বিটা বাই 1 মাইনাস বিটা ডিআইবি বাই ডিআইসি। এটা হলো এই রাশি, এই স্টেবিলিটি ফ্যাক্টরের সমীকরণ। বাইসিং অবস্থার উপরে ভিত্তি করে বিবর্ধকের শ্রেণীবিন্যাস আমরা দেখেছি যে বিভিন্ন বাইসিং এর উপর ভিত্তি করে করা হয়। এক্ষেত্রে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এই বাইসিং করার ক্ষেত্রে কিউ পয়েন্টের বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কিউ পয়েন্টের উপর ভিত্তি করে, অর্থাৎ
অপারেটিং পয়েন্টের ভিত্তি করে এই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আরেকটি শ্রেণী আজ করা এ বি কে সংযুক্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ যে ট্রানজিশন বায়াসিং করা হয় এদের বহিবর্তনীয় প্রবাহ আর অন্তর্মুখী সংকেতের প্রবাহের ক্ষেত্রে কোণের উপর ভিত্তি করে এটা কত ডিগ্রি কোণে থাকে এর উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা বা বায়াসিংটা করা হয়। এক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে দেখা যায় এই ট্রানজিস্টরকে এমনভাবে বায়াসিং করা হয় যাতে বহিবর্তনী প্রবাহ ও অন্তর্মুখী সংকেতের বা পরিবহন কোণ হয় 360 ডিগ্রি। কোন চক্রের জন্য যে ক্লাসটা পাওয়া যায়, যে বায়াসিংটা করা হয় সেটা বলে ক্লাসে। পক্ষান্তরে এই ট্রানজিস্টরকে যখন এমনভাবে বায়াসিং করা হয় যখন বহিবর্তনী প্রবাহ অন্তর্মুখী সংকেতের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, এটাকে বলা হয় পূর্ণচক্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সেটি, আর এটা হচ্ছে ক্লাস এর জন্য পূর্ণচক্র 360 ডিগ্রি, আর এটা হচ্ছে 180 ডিগ্রির জন্য। ক্লাস সি, এক্ষেত্রে ট্রানজিস্টরকে এমনভাবে বায়াসিং করা হয় যাতে বহিবর্তনী প্রবাহ অন্তর্মুখী সংকেতের মধ্যবর্তী কোণ হয়, পরিবহন কোণ হয় 120 ডিগ্রি। এই যে এখানে দেখানো হচ্ছে একটু 20 ডিগ্রি কোণেরই, এটা হলো ক্লাস সি ট্রানজিস্টরের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য এখানে আছে সেটা হলো এই ক্লাস এ বি, যখন এদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি থেকে 200 কোণের মধ্যে। ক্লাস এ বি এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে 220 ডিগ্রি। তাহলে এটি অ্যাঙ্গেলের পরিবর্তন, অ্যাঙ্গেলের বা পরিবহন কোণের মানের উপর ভিত্তি করে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি বা এ বি ক্লাসের বায়াসিং করা হয় ট্রানজিস্টরের। সেগুলো দেখলাম আমরা চলে যাচ্ছি বায়াসিং এর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। আমরা জানি যে কম্পিউটারের বা ইলেকট্রনিক্স এর বিভিন্ন ডিভাইসে যখন আমরা ট্রানজিস্টর গুলোকে ব্যবহার করি বিভিন্ন বর্তনীতে, তখন বিভিন্ন ধরনের বায়াসিং পদ্ধতি ফলো করতে হয়। কোন পদ্ধতিতে ফলো করলে ওই বর্তনীটা ভালোভাবে ট্রানজিস্টর গুলো কাজ করবে, ভালো ফলাফল আউটপুট পাওয়া যাবে, বিবর্তনটা বিপরীত হবে, ইনপুটের যে সিগন্যাল গুলো আউটপুট সিগন্যালে অনেক পরিবর্তন হবে, এর উপর ভিত্তি করেই কিন্তু বায়াসিং পদ্ধতি করা হয়। এই বায়াসিং পদ্ধতির বা মেথড গুলো হচ্ছে ফিক্সড বা বেস বায়াসিং, কালেক্টর ফিডব্যাক বায়াসিং, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, এটা বহুল প্রচলিত একটি বায়াসিং, ইমিটার ফিডব্যাক অর ইমিটার স্টেবিলাইজড বায়াসিং। প্রথমে আমরা দেখব ফিক্সড অর বেস বায়াস কি। এখানে আমরা একটা ডায়াগ্রাম বা দেখতে পাচ্ছি একটি ট্রানজিস্টরের ভিসিসি হচ্ছে সোর্স ভোল্টেজ, রেজিস্ট্যান্স আরসি রেজিস্ট্যান্স, এবং এখানে ট্রানজিস্টর দেখানো হচ্ছে ফিক্সড বেস বায়াস সার্কিটের চিত্র। এক্ষেত্রে একটি উচ্চমানের রোধ যেটা হলো যে আরবি কে এনপিএস ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। শূন্য সিগন্যাল বেস কারেন্ট ভিসিসি এর জন্য উৎপন্ন হয়ে আরবি এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। বর্তনী থেকে আমরা পাই আইবি ইকুয়াল আইসি বাই বিটা। এখন এই ভিসিসি সমান সমান হলো আইবি আরবি প্লাস ভি বিই, বা এটাকে আমরা সমাধান করলে আরবি ইকুয়াল টু পাবো ভিসিসি মাইনাস ভি বিই বাই আইবি। সুতরাং আরবি ইকুয়াল টু হলো ভিসিসি আইবি। যখন এই ভিসিসিটা অত্যন্ত নগণ্য হয় ভিসিসি তুলনায়, অর্থাৎ এখানকার এই যে বিটা মান এত কম হয় যে এটাকে নেগেট করা যায় বা এটাকে তুচ্ছ করা যায়, নেগলিজিবল মান থাকে এই ভিসিসি তুলনায়। এজন্য এটাকে সমীকরণে লেখা যায়, এটাকে বাদ দিয়ে লেখা যায় যে আরবি ইকুয়াল টু ভিসিসি বাই আইবি, অর্থাৎ যখন এটার মানটা খুবই নগণ্য বা অনেক কম থাকে। এই পদ্ধতি হলো ধ্রুব বায়াস পদ্ধতির জন্য পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিকে বলা হয় কনস্ট্যান্ট বায়াস মেথড বা ধ্রুব বায়াস পদ্ধতি। এর সুবিধা হলো এটার সরল বর্তনী হিসাব করা সহজ, এর সাহায্যে এবং সহজে বায়াসিং করা যায়। কিন্তু অসুবিধা হচ্ছে এর স্থিতিশীলতা খুব সামান্য, স্টেবিলিটি ফ্যাক্টর খুব উচ্চ। আমরা স্টেবিলিটি ফ্যাক্টর গুলো কি দেখেছি আমরা আগে এসে, এবং ইহা কম প্রচলিত, বর্তমানে এগুলো ব্যবহার করা হয় নাই বলে চলে। কালেক্টর ফিডব্যাক বায়াস, এটা একটি উচ্চ মানের রোধ আরবি প্রান্তে যুক্ত করে তৈরি করা হয়, অন্য প্রান্তে একটি কালেক্টর সাথে যুক্ত থাকে। এক্ষেত্রে শূন্য সিগন্যাল বেস কারেন্ট ভিসিসি এর দ্বারা নির্ণয় করা যায় না।
ফলে এক্ষেত্রে ভিসিবি এর দ্বারা নির্ণয় করা যায়, অর্থাৎ এখানে ভিসিসি শুধু সিগন্যাল মাধ্যমে নির্ণয় করা যায় না, ভিসিসি দ্বারা নির্ণয় করা যায় না, সেজন্য প্রয়োজন হয় কি এই ভোল্টেজটা, অর্থাৎ কমন বেসের যে ভোল্টেজ সেটা দ্বারা নির্ণয় করা হয়। এখানে আমরা একটি কালেক্টর ফিডব্যাক বাইস দেখতে পাচ্ছি ট্রানজিস্টরটা। তাহলে এই সমীকরণ থেকে সার্কিট থেকে যখন আমরা জানি যে ভিসিসি ইকুয়াল টু আইসি আরসি প্লাস আইবি আরবি প্লাস ভিবিই, বা এটাকে লেখা যায় আইবি আরবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি মাইনাস ভিবিই। যেহেতু আইবির মান মোর স্মল দেন আইসি, সুতরাং এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, এটাকে আমরা উজ্জু রেখে লিখতে পারি আরবি ইজিক্যাল টু, অর্থাৎ এই যে আইবিটাকে আমরা এখানে অমিট করে দিলাম, মানে যেহেতু এটা অনেক ক্ষুদ্র একটা কারেন্ট, এই জন্য এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। সুতরাং আরবি ইজিক্যাল টু ভিসিসি মাইনাস ভিবিই মাইনাস আরসি আইসি বাই আইবি। সুতরাং এক্ষেত্রে আমরা কিসের মানটা বসিয়ে দিলাম, আইসির মান এখানে বসিয়ে দিলে লেখা যায় ভিসিসি ইকুয়াল টু ভিবিই মাইনাস বিটা আরসি আইবি বাই আইবি। এটা হচ্ছে এই কালেক্টর বেস ফিডব্যাক বেস এর সাধারণ সমীকরণ। এই বাইসিংটার সরল পদ্ধতি বটে, কিন্তু এরও স্থিতিশীল হওয়া থাকে না, নেগেটিভ ফিডব্যাক হয় বলে বিবর্তন গেইন হ্রাস পায়। আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিক, ভোল্টেজ ডিভাইডার বায়াস। এটা বহুল ব্যবহৃত একটি পদ্ধতি, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে পদ্ধতি সেটা হলো ভোল্টেজ ডিভাইডার বায়াস, এই পদ্ধতিটি বেশি ব্যবহৃত হয়। আমরা এখানে একটি বর্তনী দেখতে পাচ্ছি ভিসিসি, R1 R2 রেজিস্ট্যান্স আরসি, এখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, বেস মিটার এবং কালেক্টর আরই আরেকটি রেজিস্ট্যান্স। এই পদ্ধতিতে দুটি রোধ R1 এবং R2 থাকে এখানে দেখা যাচ্ছে, এবং এর সোর্স হচ্ছে ভিসিসি। R1 R2 এর কারণে ভোল্টেজ ডিভাইড হয়, ভাগ হয়ে যায়, অর্থাৎ ডিভাইডার মানে ভাগ হয়ে যাওয়া, আলাদা হয়ে যায়। বর্তনী থেকে আমরা পাই কালেক্টর কারেন্ট I1 ইকুয়াল টু IB প্লাস I2 সমান সমান ভিসিসি বাই R1 বা R2। R2 এর বিভব পতন হলে V2 সমান লেখা যায় ভিসিসি বা ইনটু R2 বাই R1 প্লাস R2। বেস বর্তনীতে কারশফের সূত্র থেকে আমরা জানি, নিয়ম থেকে পাই V2 ইকুয়াল টু VBE প্লাস VE সমান সমান VBE প্লাস IERE বা IE ইকুয়াল টু V2 মাইনাস VBE বাই RE। এখানে যেহেতু IC আর IE প্রায় অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ কাছাকাছি, খুবই সমান, এরা কাছাকাছি, সামান্য পার্থক্য আছে, এর জন্য অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়। এই জন্য আমরা আই এর পরিবর্তে আইসি লিখতে পারি। সুতরাং আইসি ইজ ইকুয়াল টু V2 মাইনাস VBE বাই RE। কালেক্টর ইমিটার ভোল্টেজ কারশফের সূত্র থেকে আমরা প্রয়োগ করে নির্ণয় করতে পারি ভিসিসি ইজ ইকুয়াল টু আইসি আরসি প্লাস IE RE প্লাস VCE ইজ ইকুয়াল টু, এখানে মানটা বসানো হয়েছে, আরসির মানটা বসানো হয়েছে এখানে। সুতরাং এক্ষেত্রেও আমরা লিখতে পারি VCE is equal to VCC minus IC RC plus RE। এখানে IC আর RE খুবই ক্ষুদ্র বলে এটাও আমরা অমিট করতে পারি। তাহলে ভোল্টেজ ডিভাইডার বায়াসের ক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে এরা কাজ করে এবং এদের যে ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় করার সূত্র দেখলাম। চলে যাচ্ছে ইমিটার ফিডব্যাক আর ইমিটার স্টেবিলাইজড বায়াসের ক্ষেত্রে। এখানে আমরা একটা উদাহরণ, একটা অঙ্কের মাধ্যমে এটাকে সূত্রগুলো প্রয়োগ করে দেখানো হয়েছে যে ফর দ্য গিভেন ইমিটার স্টেবিলাইজড বায়াস সার্কিট, এখানে কতগুলো মান দেওয়া আছে নির্ণয় করতে হবে, IB কিউ IC কিউ, তারপরে VCE কিউ VC VB এবং VE এর মানগুলো দেওয়া আছে এখানে। আমরা জানি সাধারণ সমীকরণের ইমিটার ফিডব্যাক ইমিটারের যে সূত্র সেটা হলো IBE is equal to VCC minus VBE by RB plus beta plus 1 into RE। তাহলে এই সমীকরণের মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। এখানে VCC এর মান 20, B এর মান হচ্ছে এখানে 0.5
7, তারপরে আরবির মান হচ্ছে 51 আপনার 510 কিলো ওহম। তারপরে বিটার মান হচ্ছে এখানে 100 দেওয়া আছে, এটা 100 প্লাস 1, আর আর এর মানটা দেওয়া আছে 1.5, এই যে এটা মান আর 1 বসানোর পরে আমরা আইবি কিউ মান পেলাম 29.18 মাইক্রো অ্যাম্পিয়ার। অনুরূপভাবে আমরা জানি আইসি কিউ ইকুয়াল বিটা আই বি কিউ, তাহলে এক্ষেত্রে আমার মান বসে বিটার মানে 100 আর আই বির মানটা হচ্ছে হলো 29.18, যেখান থেকে আমরা বের করলাম। সুতরাং আইসি কিউর মান হচ্ছে 2.92 মিলি অ্যাম্পিয়ার। অনুরূপভাবে ভিসি কিউর মান হচ্ছে ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি প্লাস আরই, এই মানগুলো আমরা বসালে আমরা মান পাবো 8.61 ভোল্ট। ভিসি মান পাবো সূত্র থেকে ভিসিসি মাইনাস আইসি আরসি, এই মানগুলো বসালে পরে আমরা এর মান বের করতে পারবো। অনুরূপভাবে আমরা ভিবি এবং ভি এর মানও বের করতে পারবো এই সমীকরণ থেকে। তাহলে এই সমীকরণগুলো থেকে আমরা একটা এক্সাম্পল দেখলাম যে মিটার ফিডব্যাক বায়াস ব্যবহার করে কিভাবে একটা অঙ্ক করতে হয়। এই ম্যাথগুলো ট্রান্সফার অনেক ম্যাথ রয়েছে, এই সূত্রগুলো বিভিন্ন সূত্র প্রয়োগ করে তোমরা এক্সাম্পলে করা আছে, তোমরা বই দেখবে, সেখানে সমাধান করবে। লোড লাইন আমরা বহুল পরিচিত একটা শব্দ। লোড লাইন কাকে বলে? সাধারণত এই লোড লাইনটা হয় ডিসি এবং এসি দুই ধরনের কারেন্টের জন্য। যে আমরা জানি যে আমাদের কাট অফ বিন্দু এবং সম্পৃক্ত বিন্দু সংযোগ সরলরেখা যে থাকে, এই সেই সংযোগ সরলরেখাকে বলা হয় লোড লাইন। যদি আমরা এখানে যে দেখছি যে আমাদের এটা হচ্ছে কাট অফ পয়েন্ট, এটা হচ্ছে সম্পৃক্ত পয়েন্ট বিন্দু, এই যে সংযুক্ত রেখাটা এটা হচ্ছে লোড লাইন। দুটি লোড লাইন এখানে আছে, একটা হচ্ছে এসির জন্য যেটা সবুজ কালার এসির জন্য লোড লাইন, আর ডিসি হচ্ছে লাল যেটা সেটা ডিসি লোড লাইন। অর্থাৎ লোড লাইন দুই ধরনের, একটি হচ্ছে ডিসি লোড লাইন, একটা হচ্ছে এসি লোড লাইন। তাহলে এক কথায় আমরা জেনে নিলাম যে কাট অফ পয়েন্ট আর স্যাচুরেশন পয়েন্ট অর্থাৎ সম্পৃক্ত পয়েন্টে সংযোগ সরলরেখাকে বলা হয় লোড লাইন। ট্রানজিস্টরে যখন আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্রের যে লাইনের এক বিন্দু সেট বিন্দু বা স্থানাঙ্ক হতে আউটপুট ভোল্টেজ ও আউটপুট কারেন্টের এক সেট মান পাওয়া যায়, একে বলা হয় লোড লাইন বলে। ডিসি লোড লাইন হলো জিরো সিগন্যাল বা ডিসি অবস্থায় যে কোনো ট্রানজিস্টরের বর্তনীর আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্রে যে লাইনের এক সেট বিন্দু থেকে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের এক সেট মান পাওয়া যায়, একে বলা হয় ডিসি লাইন। পক্ষান্তরে এসি হচ্ছে যে ট্রানজিস্টরে যখন এসি সিগন্যাল প্রয়োগ করা হয় তখন এর যে লেখচিত্রে যে লাইনের এক সেট বিন্দু থেকে আউটপুট ভোল্টেজ এর আউটপুটের কারেন্টের এক সেট মান পাওয়া যায়, একে বলা হয় এসি লোড লাইন। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এসি এবং ডিসি লোড লাইন, এর মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বা অপারেশন পয়েন্ট। ওহম মিটারের সাহায্যে ট্রানজিস্টরের প্রান্ত নির্ণয়। যে আমরা একটি ট্রানজিস্টরের যে কোনটি বেস, কোনটি কালেক্টর, কোনটা ইমিটার নির্ণয় কিভাবে করবো, কিভাবে বুঝবো, বা কোনটা পিএনপি ট্রানজিস্টর না কোনটা এনপি ট্রানজিস্টর বা কিভাবে নির্ণয় করতে পারি, সেটা ওহম মিটার সাহায্য অর্থাৎ মাল্টিমিটারের যে ওহম মিটার আছে সেটা ব্যবহার করে আমরা একটা ট্রানজিস্টরের বিভিন্ন প্রান্ত নির্ণয় করতে পারি। যে প্রথমে মাল্টিমিটারটিকে ওহম মিটারের মনে রাখতে হয়, ট্রানজিস্টরটির যে প্রান্তের সাপেক্ষে অপর দুই প্রান্তে রোধ পরিমাপ করা হয় ওই হচ্ছে বেস। বেসে যদি মাল্টিমিটারের লাল প্রান্ত থাকে তাহলে বুঝতে হবে ইহা এনপি ট্রানজিস্টর, আর কালো প্রান্ত হলে পিএনপি ট্রানজিস্টর। উভয় ট্রানজিস্টরের ক্ষেত্রে বেসের সাপেক্ষে ট্রানজিস্টরের যে প্রান্তে রোধ উচ্চ মানের হয় উভয় কালেক্টর, আর নিম্ন মানের হলে সেটা হবে ইমিটার। তাহলে এইভাবেই আমরা একটা ওহম মিটারের সাহায্যে ট্রানজিস্টরের প্রান্ত নির্ণয় করতে পারি, কোনটা পিএনপি আর কোনটা এনপিএন ট্রানজিস্টর, এবং এর যে প্রান্ত আছে ইমিটার, বেস, কালেক্টর নির্ণয় করতে পারি। যে এমিটার, বেস, কালেক্টর, এখানে একটি মাল্টিমিটার চিত্র দিয়ে দেখানো হয়েছে এবং এর মান কত সেটা নির্ণয় করা যায়, 0.7 ভোল্টেজ নির্ণয় করা যায়। নেগেটিভ পজিটিভ আমরা বের করতে পারি। ফটো ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স।
ফটো ট্রানজিস্টর হলো যে পিএন ফটোডায়োড এর চেয়ে অধিক সংবেদনশীল অর্ধপরিবাহী আলোক সক্রিয় কৌশল, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ ডায়োড, পিএনপি ডায়োড, ফটোডায়োড, যেটা অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত সক্রিয়, আলোক সক্রিয় একটি ডায়োড হচ্ছে ট্রানজিস্টর হচ্ছে এই পিএনপি ফটোডায়োড, এটাকে ফটো ট্রানজিস্টর বলা হয়। সাধারণত বেস পোলার একটি ট্রানজিস্টরটিকে কমন এমিটার বিন্যাস সংযোগ দেওয়া হয়। কালেক্টর ফাংশন জেসি এর নিকটবর্তী অঞ্চলের উপর আপাতত হয়ে আলো বিকিরণ হয়। বেস খোলা অবস্থায় এবং এমিটার জাংশন জেই সামান্য সম্মুখে বায়াস এবং কালেক্টর জাংশন সি বায়াসে রাখা হয়। বিপরীত সম্পৃক্ত বায়ু প্রবাহ আইসিও এবং আলোক জনিত কারণে বিপরীতমুখী সম্পৃক্ত বা প্রবাহ আইএল সমীকরণ হচ্ছে আইসি ইকুয়াল টু 1 প্লাস বিটা ইনটু আইসিও প্লাস আইএল। আপতিত আলোর বিকিরণ বৃদ্ধি পেলে আইসি ও বৃদ্ধি পায়, অর্থাৎ এটার আলোর এর উপর যে আলো পড়ে, আমরা এখানে চিত্র দেখি একটা ট্রানজিস্টরের উপরে যে এগুলো পড়ছে, আপতিত হচ্ছে আলোকটা, এর ফলে এখানে একটা রিলে বা কয়েল দেখানো হচ্ছে। রিলে কয়েল এখানে আরেকটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। এই ফটো ট্রানজিস্টরগুলো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়, যেমন পাঞ্চ কার্ড রিডার হিসাবে, কম্পিউটার যুক্তি বর্তনীতে, মহাসড়কের ট্রাফিক সিগন্যালে, অর্থাৎ বিভিন্ন ট্রাফিকরা, পুলিশ প্রশাসন এরা বিভিন্ন ট্রাফিক সিগন্যাল হিসাবে এই ধরনের ফটো ট্রানজিস্টর ব্যবহার করে। রিলে, শিল্প কলকারখানা এবং অ্যালার্ম সেও এই ফটো ট্রানজিস্টরের ব্যবহার রয়েছে। প্রিয় সদস্যবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী সেশনে দেখা হবে। আল্লাহ হাফেজ।